আমরা পড়ছিলাম স্টিরিওকেমিস্ট্রি। সেখানে আমরা দেখলাম যে স্টিরিও আইসোমার কাদের বলা হবে না, মলিকুলার ফর্মুলা এবং কানেক্টিভিটি সব সেম থাকবে। আমরা কি দেখেছিলাম স্টিরিও আইসোমার্স, তাদের মলিকুলার কানেক্টিভিটি এবং মলিকুলার ফর্মুলা মলিকুলার ফর্মুলা এবং কানেক্টিভিটি সেম থাকবে। শুধুমাত্র সমস্যা কোথায় হবে, তাদের তাদের শুধুমাত্র ডিফারেন্স কোথায় হবে না, 3D অ্যারেঞ্জমেন্ট। এবং তারপরে আমরা পড়েছিলাম কনফিগারেশনাল আইসোমার। এবং সেখানে আমরা পড়েছি হোমোমার, এনানসিওমার এবং ডায়াস্ট্রোমার। তো আমাদের শুধু ইম্পর্টেন্ট আজকে এনানসিওমারটা জানা। এনানসিওমার এবং হোমোমার আমরা এই জায়গাগুলো কভার করেছি। এরপর আমরা যেটা বলেছিলাম যে কাইরাল সেন্টার কি, শুরুতে আমরা বলেছিলাম কাইরাল সেন্টার হচ্ছে না কোনো কার্বনের সাথে যদি 4টা ডিফারেন্ট গ্রুপ যুক্ত থাকে, তাহলে সেই সেন্টারটাকে বলা হবে কাইরাল সেন্টার। যেমন এই কার্বনটার সাথে এই কার্বনটাকে যদি আমরা ছোট্ট সহজভাবে লিখি, তাহলে কার্বনটা হচ্ছে এরকম CH3 Br C6H13 আর হচ্ছে H। তো এটা নর্মাল প্রজেকশন, নর্মাল রিপ্রেজেন্টেশন, এটাকে বলা ছিল আমরা ওয়েডেস বলেছিলাম। ওয়েটেজ প্রজেকশন। এবং এটাকে আমরা ফিশারে কিভাবে নিয়ে গেছিলাম, আমরা বলেছিলাম উপর থেকে নিচে আসবো এবং দুটো গ্রুপকে উপর নিচে রাখবো। CH3 Br এবং উপর থেকে নিচে আসার সময় আমি যদি ক্যাভিটি রাইটে দেখতে পাই, রাইটে ক্যাভিটি দেখতে পাই, তাহলে আমি এই OH বন্ডটাকে আমি ডার্ক বন্ডটাকে রাইটে নিয়ে আসবো। এবং আমরা ফিশার পজিশনে যদি আমরা RS বের করতে চাই, তাহলে কি করে বের করবো? প্রথমে আমরা প্রায়োরিটি দেবো, প্রায়োরিটি হিসাবে সব থেকে অ্যাটমিক নাম্বার বেশি ব্রোমিনের, তারপর কার্বনের 6 এবং এটারও 6। কিন্তু এই মলিকুলের সাথে দেখে বুঝতে পারছো এই মলিকুলার অনেক সাইজ বড়, তার জন্য এটাকে আমরা 2 দেবো। আমরা প্রায়োরিটি রুলসে শিখেছি কীভাবে প্রায়োরিটি করতে হয়, আজকে আমরা বোঝাচ্ছিলাম সব কিছু। এখানে 4 দেবো। আসলে এই কার্বনের সাথে 3টেই হাইড্রোজেন যুক্ত আছে, কিন্তু এই কার্বনের সাথে কার্বন যুক্ত আছে, এরকম করে 6টা কার্বন যুক্ত আছে। তো এখানে আবার কার্বন যুক্ত আছে, এবার 6টা কার্বন আছে। তো এখানে কি হচ্ছে যে এই কার্বনটার সাথে হাইড্রোজেন হাইড্রোজেন কার্বন যুক্ত আছে, আর এই কার্বনের সাথে 3টেই হাইড্রোজেন যুক্ত আছে, তার জন্য প্রায়োরিটি পাচ্ছে কে? এই গ্রুপটা প্রায়োরিটি 2 পাচ্ছে। এরপর আমরা কি বলেছিলাম, এরপর আমরা 1 থেকে 2 যাবো, 2 থেকে 3 হয়ে আবার 1 আসবো। তাহলে 1 থেকে 2 গেলাম, 2 থেকে 3 গেলাম, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? রোটেশন অ্যান্টি ক্লক। অ্যান্টি ক্লক। এবং ফিশার প্রজেকশনে যদি 4th গ্রুপ ভার্টিক্যাল যদি থাকে, তখন
ক্লকওয়াইজ হলে হবে আর আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে হবে এস। কিন্তু এখন তো ফিচার পজিশনে ফোর্থ গ্রুপটা কোথায় আছে, হরাইজন্টালে আছে। তাহলে হরাইজন্টালে থাকলে, যদি হরাইজন্টালে থাকে ফোর্থ গ্রুপ, তাহলে চেঞ্জ হবে। তাহলে ক্লকওয়াইজ হলে হবে এস, অ্যান্টি ক্লকওয়াইজ হলে হবে আর। তাহলে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, ফোর্থ গ্রুপটা কোথায় আছে, হরাইজন্টালে আছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে হবে আর। বুঝতে পারলে? তাহলে যে এই যে মলিকুলটা, এই মলিকুলের কনফিগারেশন কত হচ্ছে, আমরা ফিশার পজিশন থেকে আর বের করলাম। তাহলে ফিশারের রুলটা আমরা রিভিশন করলাম। এবার দেখো, এই মলিকুলটাকে আমরা যদি ফিশার না করি, আমরা যদি ওয়েস্ট ডেস থেকে যদি আরএস বের করতে চাই, তাহলে কি করব? প্রায়োরিটি দেবো প্রথমে 1, 2, 3, 4। তাহলে দেখো 4 নম্বর গ্রুপটা যেহেতু আমার পেছনে আছে, তাহলে সুবিধা হয়ে যাচ্ছে। 1 থেকে 2 থেকে 3-এ যাব, ক্লকওয়াইজ হচ্ছে, সরি, 1, 2, 3 ক্লকওয়াইজ। ফোর্থ গ্রুপ কোথায় আছে, ড্যাশে। ড্যাশ বন্ড মানে তোমাদেরকে দূরে ফার ফ্রম ইউ, তাহলে সেখানে হবে ক্লকওয়াইজ হলে আর। তাহলে এই মলিকুলের কনফিগারেশনটা ইজিলি বের করতে পারবো ওই ড্যাশ থেকে, যদি ফোর গ্রুপটা আইদার সামনে অথবা পেছনে থাকলে আমরা কিন্তু ওই ড্যাশ থেকেই আরএস বের করতে পারবো। তাই মলিকুলের কনফিগারেশন আর। এবার এই মলিকুলের আমি একটা মিরর ইমেজ নিচ্ছি। তাহলে আমি কি দেখতে পাবো, CH3 ব্রোমিন, তার একই রকম ভাবে এদিকেই থাকবে আর সামনের দিকে চলে আসবে এই বড় গ্রুপটা, আর হচ্ছে হাইড্রোজেন পিছনে থাকবে। তো একই রকম ভাবে প্রায়োরিটি দাও। প্রায়োরিটি দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি কি এখানে 1 থেকে 2 থেকে 3-এ যখন আমি আসছি, অ্যান্টি ক্লক হচ্ছে। ফোর্থ গ্রুপ কোথায় আছে, একই রকম ভাবে ড্যাশে আছে। তাহলে অ্যান্টি ক্লক হয়ে গেলে কি হবে, এস। তাহলে কি আমরা কি বুঝলাম, ভালো করে বোঝার চেষ্টা করো। এই দুটো মলিকুল একে অপরের মিরর ইমেজ, এবং এই মলিকুলটা যদি এই মলিকুল রাখি, তাহলে CH3 জায়গায় বসে যাবে, বিআর জায়গায় বসবে কি বসবে না। কারণ দেখো, আমি যদি ড্র করতে চাই, আমি যদি ড্র করি CH3, দেখো এদিকে চলে আসছে বিআর, এদিকে চলে আসবে এই বড় গ্রুপটা, তার থেকে পিছনে চলে যাবে হাইড্রোজেন। তাহলে একটা মলিকুল আর একটা মলিকুলের উপর সুপার ইম্পোজাল হচ্ছে না। কাইরাল সেন্টার থাকছে মলিকুলটা, তার মিরর ইমেজের সাথে সুপার ইম্পোজেবল হচ্ছে না, তার মানে এটা অপটিক্যালি অ্যাক্টিভ, এবং তার মিরর ইমেজকে বলা হবে এনানসিওমার। এদেরকে পরস্পরের এনানসিওমার, এদেরকে পরস্পর এনানসিওমার বলা হবে। এবং এনানসিওমারদের কি হবে না, কনফিগারেশন হবে অপোজিট। তাহলে একজনের কনফিগারেশন আর হলে তার আরেকজনের কনফিগারেশন হবে এস। তো এই যে একটা তার মিরর ইমেজ কনফিগারেশন অপোজিট হচ্ছে, এটাকে বলা হয় ইনভার্সন। তো এই মলিকুলটা অ্যাকচুয়ালি ইনভার্সন হয়ে তার মিরর ইমেজটা তৈরি হয়েছে। তাহলে এনানসিওমার, দুটো যে মলিকুল এনানসিওমার হচ্ছে মিরর ইমেজ, তারা হচ্ছে তাদের কনফিগারেশন বিপরীত হবে। এটুকু আমরা বুঝলাম। এবারে আমরা চলো SN2 রিয়াকশন করি। SN2 রিয়াকশনে কি হয়, আমরা কি শিখেছিলাম, যে অ্যান্টি বন্ডিং অরবিটালে নিউক্লিওফিলিস অ্যাটাক করবে। তাহলে অ্যান্টি বন্ডিং অরবিটালটা এরকম, তার নিউক্লিওফাইল ধরো OH মাইনাস, সে অ্যাটাক করবে এখানে এবং লিভিং গ্রুপ বেড়ে যাবে। তো এটা হচ্ছে আমার SN2 রিয়াকশন। তাহলে কি হবে, শুধুমাত্র এখানে তাহলে নতুন বন্ডটা এখানে তৈরি হবে, নতুন বন্ডটা এদিক থেকে তৈরি হবে। বুঝতে পারলে? আর সবকিছু একই রকম থাকবে, C6H13,
আর এদিকে হাইড্রোজেন থাকবে, এইদিকে CH3 হলো। তাহলে এটা হচ্ছে আমার SN2 প্লাস লিভিং গ্রুপ Br মাইনাস, এটা হচ্ছে আমার SN2 রিয়াকশন। বুঝতে পারলে? এবার এই রিয়াকশনে কি হলো, স্টিরিওকেমিস্ট্রি কি হলো, এইটা স্টিরিওকেমিস্ট্রি যা কি ছিল, এটা স্টিরিওকেমিস্ট্রি কি ছিল, সেটা আমরা বের করবো প্রথমে। তো ভালো করে দেখো, এটাকে যদি তুমি 1 দাও, আমরা দেখেছিলাম আর এটা 1 2 3, তাহলে 1 2 3 করলে ক্লক ওয়াইজ হচ্ছে, ফোর্থ গ্রুপটা হচ্ছে আমার পেছনে আছে ড্যাশে, তাহলে এটা আর পাক শিওর, এটা আর ওই ড্যাশের রুল বলে দিয়েছে, ফোর্থ গ্রুপে যদি ফার ড্যাশ বন্ডে থাকে তাহলে তোমাকে 1 2 3 ক্লক ওয়াইজ হলে আর হবে। এখানে দেখো, এখানে অক্সিজেনের বা অ্যাটমিক নাম্বার সব থেকে বেশি, কারণ 8, তারপরে কার্বনের 6, আর এই দুটোর মধ্যে আমরা জানি এ আগে হবে, 2 3 4, তাহলে 1 2 3, 1 থেকে 2 থেকে 3 যদি আমি আসি, কি দেখতে পাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, ফোর্থ গ্রুপটা ড্যাশে আছে, তাহলে এটা হবে এস। তাহলে আমরা কি দেখতে পেলাম, SN2 রিয়াকশনের পরে তার কনফিগারেশনটা উল্টে গেছে, এটাকেই বলা হয় ইনভার্সন অফ কনফিগারেশন, ইনভার্সন অফ কনফিগারেশন, কনফিগারেশন। তো SN2 রিয়াকশনে কেন ইনভার্সন অফ কনফিগারেশন হয়, ব্যাক সাইড অ্যাটাকের জন্য। কারণ কি, কারণ হচ্ছে ব্যাক সাইড অ্যাটাক, ব্যাক সাইড অ্যাটাক সিঙ্গেল স্টেপ, সিঙ্গেল স্টেপ, নো ইন্টারমিডিয়েট, নো ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট। কেন সিঙ্গেল স্টেপ ইম্পর্টেন্ট সেটা আমরা পরদিন বলবো, শুধু আজকে আমরা একটু শিখে দেখলাম। SN2 রিয়াকশন ইনভার্সন অফ কনফিগারেশন হয়, ইনভার্সন অফ কনফিগারেশন, কনফিগারেশনের ইনভার্সন মানে বিপরীত হয়। শুধু স্টার্টিং ম্যাটারে আর থাকলে সেটা এস হবে, এটুকু মনে রাখো। এটাকে ইনভার্সন অফ কনফিগারেশন বলে, শুধু ইনভার্সন হয় এই কথাটা ভুল, বলতে হবে ইনভার্সন অফ কনফিগারেশন, কনফিগারেশন ইনভার্সন হয়। কেন হয়, ব্যাক সাইড অ্যাটাকের জন্য হয়। তো আজকে আমরা এইটুকু শিখলাম, SN2 রিয়াকশনে ইনভার্সন অফ কনফিগারেশন কিভাবে হয়, ব্যাক সাইড অ্যাটাকের জন্য, এবং সেটা আমরা শিখলাম RS নোমেনক্লেচার পড়ার পরে আমরা বুঝতে পারলাম যে একটা মলিকুলার কনফিগারেশন আর ছিল, সেটা চেঞ্জ হয়ে গিয়ে এস হলো। তো লজিক ক্লিয়ার, পরিষ্কারভাবে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে কিভাবে SN2 রিয়াকশনে ইনভার্সন অফ কনফিগারেশন হয়। পরের দিন আমরা SN1 পড়বো, সেখানে দেখাবো রিটেনশন প্লাস ইনভার্সন দুটো ইকুয়াল হারে হবে, তার জন্য সেখানে রেসিমাইজেশন হবে। তাহলে আমাদের দেখা হচ্ছে পরের ক্লাসে।